আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল সাবজেক্টটির তৃতীয় অধ্যায়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ে অটোমোবাইল সম্পর্কে আলোচনা হচ্ছিল এবং তৃতীয় অধ্যায়ে আমাদের যেটা দেখা হচ্ছে যে কনস্ট্রাকশন অফ অ্যান অটোমোবাইল, অর্থাৎ অটোমোবাইলের আমাদের গঠন, অর্থাৎ অটোমোবাইলের এর বডি কনস্ট্রাকশন, এর ভিতরের অংশগুলো আমরা এগুলো চিহ্নিত করব এবং এগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব এবং জানব। চ্যাপ্টার 3 অটোমোবাইলের গঠন 3.1, অর্থাৎ 3 দ্বারা বোঝাচ্ছে এখানে 3 নাম্বার চ্যাপ্টার এবং 1 দ্বারা বোঝাচ্ছে যে এটা আর্টিকেল 1। 3.1 অটোমোবাইলের প্রধান অংশ। আমরা এখানে দেখব যে একটি অটোমোবাইলের অনেকগুলো অংশ রয়েছে, কিন্তু অটোমোবাইলের প্রয়োজনীয় অংশ 4টি। এর অনেক অটোমোবাইলের অনেকগুলো অংশ রয়েছে, কিন্তু এর মধ্যে 4টি হলো প্রধান এবং চারটার মধ্যে সাব কম্পোনেন্টগুলো থাকবে। আমরা চারটাগুলো দেখি কি কি অংশগুলো। ফার্স্ট হলো দ্য চেসিস। চেসিস কি সেটা আমরা পরে দেখব, নামগুলো আমরা প্রথমে দেখি। এরপরে 2 নম্বর দ্য ইঞ্জিন, এরপর 3 নম্বর ট্রান্সমিশন সিস্টেম। এই ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে আমরা আমরা একটু ব্যাকে যাচ্ছি। আচ্ছা, চেসিস, এরপরে দ্বিতীয় আমাদের যে অংশ অটোমোবাইল অংশ, দ্বিতীয় দ্য ইঞ্জিন, 3 ট্রান্সমিশন সিস্টেম, 4 ট্রান্সমিশন সিস্টেমকে আবার ভিতরে যেগুলো অংশগুলো ইনক্লুড সেগুলো আমরা দেখব যে ক্লাস ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে। এরপর হলো গিয়ার বক্স, ডিফারেন্সিয়াল এবং অ্যাক্সেল। তাহলে আমরা ফার্স্ট 3টা দ্য চেসিস, ইঞ্জিন, ট্রান্সমিশন সিস্টেম। এখন ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে আমাদের 3টা অংশ, ক্লাস, গিয়ার বক্স, ডিফারেন্সিয়াল এবং এক্সেল। 4 নম্বরে আমরা দেখব দ্য বডি অ্যান্ড ফ্রেম, বডি ফ্রেম। ইঞ্জিনের 4টা অংশ, প্রধান 4টা অংশ। এর মধ্যে বডির মধ্যে আবার কিছু অংশ আছে। স্টিয়ারিং সিস্টেম, বডি ফ্রেমের মধ্যে সংযুক্ত থাকবে স্টিয়ারিং সিস্টেম, তারপর ব্রেকিং সিস্টেম অর ব্রেকস। এই 4টা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই 4টা কি আমরা ফিগার সহ এবং এর ডেফিনেশন আমরা দেখব। এখন আমরা ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা আমরা দেখতেছি না, আমরা শুধু এগুলো কি সেটা আমরা দেখলাম, নামকরণ শুধু আমরা দেখব, এরপরে বিস্তারিত আমরা আলোচনা করব। এখন এই 4টা হলো সবচেয়ে প্রয়োজনীয় অটোমোবাইলের অংশ। এই 4টার একটা ছাড়াও অটোমোবাইল পরিপূর্ণ হবে না, সম্পন্ন হবে না। কিন্তু এটা ছাড়াও অটোমোবাইলের আরামদায়ক এবং আরেকটা সিস্টেম আমরা দেখব, সেটা হলো এটা কিন্তু খুব এসেনশিয়াল না, খুব প্রয়োজনীয় এই উপাদান না। এই জন্য এখানে বলছে দ্য অক্সিলারিজ, অর্থাৎ সাহায্যকারী যেগুলো উপাদান, যেগুলো অংশগুলো আমার অটোমোবাইলকে চলতে সাহায্য করবে, যাত্রীদের কমফোর্ট দিবে, যাত্রীদেরকে আরাম দেওয়ার জন্য যেগুলো অংশগুলো আমরা ব্যবহার করব সেগুলোকে আমরা অক্সিলারিজ বলবো। ড্রাইভিং সিস্টেমটাকে একটু সহজ করবে। এগুলোর মধ্যে কি সাসপেনশন সিস্টেম, আমরা জানি, এর আগে একটু আলোচনা করছিলাম আমি। সাসপেনশন সিস্টেম হইল যাত্রী বা মালামালকে ঝাঁকুনির হাত থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ রাস্তার থেকে যেগুলো আনসার্টেন, যেগুলো আসবে আমাদের উপর, ইফেক্ট আসবে, অর্থাৎ শক আসবে, ধাক্কা আসবে, এটাকে সাসপেনশন সিস্টেম যাত্রীকে কুশনের মতো কাজ করবে, যাত্রীদের সাসপেনশন সিস্টেম এটা। এরপরে হলো লাইটিং সিস্টেম। একটা ভেহিকেলের যদি লাইট নাও থাকে তারপরেও কিন্তু চলতে পারবে সে, কিন্তু অন্ধকারে চলতে গেলে লাইটের প্রয়োজন হবে, এটা অটোমোবাইলকে সুবিধা দিবে, কিন্তু এই সিস্টেম না হলেও চলবে। এরপরে তৃতীয় হুইলস অ্যান্ড টায়ার। চাকা যদি না থাকে তারপরেও ইঞ্জিন চলবে, কিন্তু চাকার দ্বারা এগুলো বলে লোড, সমস্ত বডির ওজন এবং অটোমোবাইলে যেগুলো কম্পোনেন্ট আছে সমস্ত ওজন সে বহন করবে, রাস্তার ঝাঁকুনি থেকে বডিকে সেভ করবে এবং কুশন ইফেক্ট দান করবে, যে কমফোর্টভাবে চলবে। তো এগুলো হলো অক্সিলারি সিস্টেম অটোমোবাইলের। এরপরে আমরা দেখব যে
মেইন মেজর কম্পোনেন্ট অফ অটোমোবাইলের এর মধ্যে এই যে চেসিস আমরা দেখাইছিলাম, চেসিসের ডেফিনেশন আমরা দেখব। অর্থাৎ বডি এবং সাসপেনশন সিস্টেম, বডি ফ্রেম এবং সাসপেনশন সিস্টেম ছাড়া ইঞ্জিন যার সাথে লাগানো থাকবে এটাকে আমরা চেসিস বলবো। ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ চেসিস কিন্তু রান করতে পারবে, চলবে। ইঞ্জিন যদি চালাই আমি, স্টিয়ারিং এখানে আছে, স্টিয়ারিংয়ের মাধ্যমে আমি এটাকে অপারেট করব, কিন্তু দেখতে সৌন্দর্য লাগবে না। অর্থাৎ এটা হলো চেসিস, ফাউন্ডেশন। এটা ইঞ্জিন, অটোমোবাইলের ফাউন্ডেশন। এরপরে দেখি এই যে ইঞ্জিন, যে ইঞ্জিনটা এখানে লাগানো আছে, এই ইঞ্জিনকে এখানে যখন সংযোগ করা হবে ফ্রেমের সাথে, তখন এটাকে চেসিস বলবো। আচ্ছা, এর ডেফিনেশন আমরা যখন আলোচনা করব তখন এই সম্পর্কে আরও আমরা দেখব। আমরা বেসিক জেনছি, এটা হলো ফ্রেম অ্যান্ড বডি। অর্থাৎ ফ্রেমের সাথে, যখন ফ্রেমের মধ্যে যাত্রী সাধারণ বসে বডিতে, এখন ফ্রেমকে সৌন্দর্য দান করার জন্য, অটোমোবাইল সৌন্দর্য দান করার জন্য, অর্থাৎ এর সাথে যদি আমরা ডোর লাগাই দিই, এর রুফ ছাদ লাগাই দিই, এই ইঞ্জিনের উপরে যাতে কাভার দিয়ে দিই, এইগুলো হলো কাভার হইলো, এটা হলো বডি। কিন্তু ফ্রেম আর বডি কিন্তু একসাথে সংযোগ করা থাকে। যদি আমরা আলাদা করে বলতে চাই তাহলে কিন্তু ফ্রেমের সাথে যখন আমরা ফ্রেমকে সৌন্দর্য দান করার জন্য এটার উপরে যদি আমরা ফাইবার লাগাই দিই অথবা শীট লাগাই দিই, তাহলে কিন্তু এটা আমাদের বডি হয়ে যাবে, বডি অ্যান্ড ফ্রেম। কিন্তু যদি আমি আলাদা আলাদা বলতে চাই যে ফ্রেম হইল এই বডি ছাড়া যে অংশটা, সেটা হলো ফ্রেম। আর ফ্রেমকে সৌন্দর্য দান করার জন্য এর উপরে যেরকম যাত্রী সাধারণ নিরাপত্তার জন্য, সামনে চালক এবং যাত্রীদের নিরাপত্তার জন্য, রোদ বৃষ্টির হাত থেকে এবং বাতাসের হাত থেকে রক্ষা করার জন্য উইন্ডশিল্ড ইউজ করা হয়। এক ধরনের চালকের সামনে গ্লাস ইউজ করা হয়, যেটার দ্বারা যাত্রী সাধারণ অনাকাঙ্ক্ষিত বৃষ্টি থেকে, বাতাসের ঝাপটা থেকে আরামে থাকে। এইরকম এইটা হলো এই যাত্রীদের সামনে যদি আমি গ্লাস লাগাই, এটা হলো বডি, অথবা যদি ছাদ লাগাই দিই, সেটা হলো বডি। আর বডি এই ফ্রেমের সাথে ওয়েল্ডিং করে বা রিবেডিং করে জয়েন করা হয়, অর্থাৎ সংযোগ করা হয়। তাহলে বডি অ্যান্ড ফ্রেম। আচ্ছা, এরপরে আমরা তৃতীয় অংশ দেখছিলাম যে ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ এইটা হলো ইঞ্জিন। আমরা ইঞ্জিন এখান থেকে সাইড ভিউ আমরা দেখছি, এর কাভার, ইঞ্জিনের উপর যখন আমরা কাভার দিয়ে দিব তখন এরকম লাগবে মনে হয় আমরা দেখতে। এই ইঞ্জিনটা, এই ইঞ্জিন থেকে আমার পাওয়ার উৎপাদন হয়। আমরা জানি ইঞ্জিন হলো যেখানে কেমিক্যাল এনার্জিকে কনভার্ট করে মেকানিক্যাল এনার্জিতে রূপান্তরিত করে। তাহলে এই ইঞ্জিন থেকে আমি এই পাওয়ারটা নিচ্ছি, এই পাওয়ারটা আমাকে এই যে রেয়ার হুইল মানে পিছনের চাকাতে আমি পাওয়ার ট্রান্সমিশন করতেছি। তাহলে পিছনের চাকা যখন আমি পাওয়ার ট্রান্সমিট করব, তখন এর মাঝে যেগুলো অক্সিলারি থাকবে, যে এগুলো কম্পোনেন্টগুলো থাকবে, এগুলো হলো ট্রান্সমিশন সিস্টেম। অর্থাৎ পাওয়ার ইঞ্জিন থেকে হুইলে পৌঁছানোর জন্য যেগুলো অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন, যেগুলো সাহায্যকারী কম্পোনেন্টের প্রয়োজন, তার সমন্বিত হইল ট্রান্সমিশন সিস্টেম। আচ্ছা, আমরা এর পরের আর্টিকেলে আমরা দেখি যে এই যে মেজর কম্পোনেন্টের আমরা ডেফিনেশন শিখব, কাহাকে বলে, ডিফাইন অর্থাৎ সংজ্ঞা, অর্থাৎ বডি কাহাকে বলে, ফ্রেম কাহাকে বলে, এটা আমরা দেখব। বডি কাহাকে বলে? মোটরযানে যে অংশে যাত্রীগণ বসে বা মালামাল রাখা হয় তাকে মোটরযানে বডি বলে। বডি সাধারণত মেটাল বা ফাইবার দ্বারা তৈরি করা হয়। বডি তৈরির প্রধান উদ্দেশ্য যাত্রীগণের নিরাপত্তা ও আরামদায়ক এবং মোটরযানকে দেখতে সুন্দর করার জন্য। এই জন্য আমাদের বডি তৈরি করা হয়। বডি ছাড়াও কিন্তু ইঞ্জিন চলবে, ভেহিকেল চলবে, মোটরযান চলবে, কিন্তু এগুলো কমফোর্ট করার জন্য, মোটরযানকে দেখতে সুন্দর করার জন্য, যাত্রী এবং মালামালকে বিভিন্ন প্রতিকূলতা পরিবেশ থেকে রক্ষা করার জন্য এগুলো উদ্দেশ্য তৈরি করা হয়। এরপরে দেখে বডি এবং ফ্রেম বডির একটা অবিচ্ছেদ্য অংশ, অর্থাৎ ফ্রেমকে বলে ফ্রেম ছাড়া বডি ছাড়া ফ্রেম অসম্পূর্ণ, এই জন্য অবিচ্ছেদ্য একটা অংশ আমি বলছি। এখানে মোটরযানে ইঞ্জিন, সাসপেনশন পদ্ধতির যন্ত্রাংশ, শক্তি সরবরাহ যন্ত্রাংশ, স্টিয়ারিং পদ্ধতি প্রভৃতি যে কাঠামোর সাথে যুক্ত করা হয় তাকে আমরা মোটরযানে ফ্রেম বলি। ফ্রেম সাধারণত বক্স, টিউব আকার, যেটা নলাকার বলে, অথবা ইউ চ্যানেল আকৃতির তৈরি।
ইউ চ্যানেল আকৃতির এটাকে শীট মেটালের তৈরি মেটাল, যার সাথে বডিকে ওয়েল্ডিং বা রিভেটিং করে আটকানো হয়। অর্থাৎ চ্যানেল আকৃতির যে শীট মেটালগুলো ইউজ করা হয়, যেটা আমরা ছবির মধ্যে আমরা দেখব। এখন আমরা এর ছবি দেখব, বডি এবং ফ্রেম। এই যে এই ফ্রেমগুলো কিন্তু চ্যানেল আকৃতির, এটা অর্থাৎ এক পাশে একটু গ্রুভ করা আর এক পাশে উঁচু, যার কারণে এর স্টিফনেস বলো অথবা কি বলে এটাকে, লোড বহন করার ক্যাপাসিটি বেড়ে যায়, লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায়, অথবা শক অ্যাবজর্ব করার ক্যাপাসিটি বেড়ে যায়। এই জন্য এইভাবে তৈরি করা হয়। চ্যানেল আকৃতির হইতে পারে, অথবা রেক্ট্যাঙ্গেল, অথবা টিউবুকার, অর্থাৎ ভিতরে ফাঁপা এরকম টিউবের মতো এরকমও থাকতে পারে। তো এটা হলো ফ্রেম, এটা হলো উপরে। যদি আমি বলছি যে ফ্রেমের সাথে যখন আমি এর কাভারিংটা দিব, সেটা হলো আমাদের বডি। যেরকম আমরা বলতে পারি আমাদের শরীরের, মানুষের শরীরের যেগুলো আমাদের হাড় আছে, এগুলোর উপরে যখন আমি চামড়া দিয়ে দিব, তখন এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ বডি হবে। কিন্তু আমাদের যে কঙ্কাল, স্কেলেটন, এইটাকে কিন্তু বডি বলা হয় না। তাহলে আমি এরপরের ডেফিনেশনে আমি যাব। এরপরের ডেফিনেশন আমরা দেখব চেসিস। যে চেসিস আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, আমরা এটা দেখব। চেসিসটা এই যে এইটা, যখন ইঞ্জিন, সাসপেনশন পদ্ধতি, স্টিয়ারিং পদ্ধতি এবং চাকাগুলো মোটরযানের ফ্রেমের সাথে লাগানো হলে সেই অ্যাসেম্বলিকে মোটরযানের চেসিস বলে। ইহা বডি ছাড়া বাহন বা যান, এটা বডি ছাড়া, এটা কিন্তু চলবে। আমি বলছি এটা কিন্তু রাস্তায় চলে যায়। অনেক সময় যখন বিভিন্ন আমরা রাস্তার মধ্যে দেখতে পাই, টাটা কোম্পানির যেগুলো গাড়ি ইনিশিয়ালি যখন তৈরি করে, মানে বাজারে সেল করে, অনেক বডি ছাড়া তৈরি করে। কেউ যখন এটাকে ক্রয় করে নতুন, যখন বাইরে থেকে আসে অথবা অ্যাসেম্বলি হয়, তখন কিন্তু চেসিসটাই প্রথমে অ্যাসেম্বলি করে, এটাই বিক্রি হয় শোরুমে। এরপরে এর সাথে বডিটা যে ক্রয় করে, সে আলাদা করে বডি তৈরি করে, ওখানে অয়েলিং করে বিভিন্ন রকম চ্যালেঞ্জ দিয়ে তৈরি করে। তো দেখা যায় রাস্তার মধ্যে এরকম করে চালায় নিয়ে যাচ্ছে, এখানে সিট থাকে, এখানে সিট লাগাই দেয় যেটা বসতে পারে। এটা কিন্তু হয়তো ঢাকা থেকে কিনছে, অথবা যেখানে ইন্ডিয়া থেকে যেখানে এই মোটরযান অ্যাসেম্বলি হয়, সেখানে এটা করা আছে। ওখান থেকে আমি হয়তো বগুড়াতে নিব, তাহলে বগুড়া থেকে নিয়ে আসতে হবে, তাহলে আমি এটাকে চালায় নিয়ে আসতে পারি, তো চালাও নিয়ে আসা যায়। তো এটাকে আমি চেসিস বলবো। এরপরে আমরা দেখব ড্রাইভ লাইন। যেসব যন্ত্রাংশের মাধ্যমে মোটরযানের ইঞ্জিনের শক্তি চাকায় স্থানান্তর করা হয়, ওই যান্ত্রিক সমন্বয়কে ড্রাইভ লাইন বলে। এগুলোর বিস্তারিত আমরা আছে আমাদের নেক্সট সেমিস্টারগুলোতে, অথবা এরপরের পাওয়ার ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল বলতে, যে আমরা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজিতে 8 সেমিস্টারে যে সাবজেক্টগুলো আমরা এখানে কমপ্লিট করব, তার একটা বেসিক ধারণা আমরা এখান থেকে পাবো। এই জন্য ডিপলি এগুলো কোনো পড়ানো হবে না এখানে, বাস্ট আমরা দেখব ড্রাইভ লাইন। এরপরে বিস্তারিত যখন আমরা অটোমোবাইলের আরও বিস্তারিত ভিতরে চলে যাব, ডিপার্টমেন্টাল সাবজেক্ট থাকবে, তখন এগুলো বিস্তারিত আসবে। এরপর ট্রান্সমিশন আমি বলছিলাম। ট্রান্সমিশন বলতে মূলত ইঞ্জিন থেকে চাকায় শক্তি সরবরাহ করার পদ্ধতিকে বোঝায়। তবে প্রচলিত অর্থে ট্রান্সমিশন বলতে ট্রান্সমিশন গিয়ার বক্সকেই বোঝায়। গিয়ার বক্স আমি এখানে একটা ছবি দেখিয়েছি। এরপরে আমি দেখি ডিফারেন্সিয়াল, আমরা ছবিটা পরে আসতেছে। ডিফারেন্সিয়াল এমন একটি যান্ত্রিক সমন্বয় যার সাহায্যে মোটরযান মোড় নেওয়ার সময় বাইরের চাকা ভিতরের চাকা অপেক্ষা দ্রুত ঘুরতে হয়। যদি একটা অ্যাঙ্গেল থাকে, যদি একটা কার্ভ থাকে, আমরা যখন গাড়ি চালানোর সময় যখন দেখি কোনো মোড় আসে অনেক, তখন এই মোড়ের সময় কিন্তু একটা চাকা কিন্তু কম ঘোরে, আর বাইরের যে অংশটা, সেই অংশটা কিন্তু বেশি পেরিফেরি দিয়ে বেশি অংশ নিয়ে ঘোরে। এই জন্য এটাই অ্যারেঞ্জমেন্ট যে যন্ত্র করবে সেটা হলো ডিফারেন্সিয়াল। আমরা দেখব পরের, আমরা সম্ভবত এর নেক্সট চ্যাপ্টারে আছে ডিফারেন্সিয়াল সম্পর্কে কিছু আলোচনা, আমরা ওখানে দেখব। এই যে এখানে আমি এর আগেটাও ছবি দেখিয়েছিলাম, এই যে এখানে ডিফারেন্সিয়াল, অর্থাৎ ইঞ্জিন থেকে পাওয়ার চাকা স্থানান্তরিত হওয়ার জন্য এই ডিফারেন্সিয়াল দুই পাশে দুইটা চাকা লাগানো থাকে। অর্থাৎ পিছনের চাকায় যদি আমি পাওয়ার ট্রান্সমিট করতে চাই, তাহলে ডিফারেন্সিয়ালের সাথে উভয় পাশে দুইটা চাকা লাগানো থাকবে, সেটাকে আমরা রিয়ার হুইল বা পিছনের চাকা আমরা বলতে পারি। তাহলে এটা হলো ডিফারেন্সিয়াল। অর্থাৎ এই অ্যারেঞ্জমেন্ট এমন, যখন আমি মোড় নিব, চাকা যখন একটা চাকা কম ঘুরবে আর একটা চাকা বেশি ঘুরবে, সেই অ্যারেঞ্জমেন্ট করার জন্য এই ডিফারেন্সিয়াল ইউজ করা হয়। এবং এই ডিফারেন্সিয়ালের মধ্যে এরকম অ্যারেঞ্জমেন্ট করার গিয়ারগুলো এখানে সংযোগ করা থাকে।
আমরা এই বিষয়ে বিস্তারিত যাচ্ছি না, আমরা শুধু ডেফিনেশন দেখতেছি। এরপরে আমরা দেখব অ্যাক্সেল শ্যাফট। অ্যাক্সেল শ্যাফটগুলো ডিফারেন্সিয়ালের উভয় পাশে এবং প্রতিটি চাকার দিকে সংযুক্ত থাকে। অ্যাক্সেল শ্যাফটগুলো ডিফারেন্সিয়াল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে স্বাধীনভাবে ঘোরে। অর্থাৎ আমি যে পাওয়ারটা দিচ্ছি, ট্রান্সমিশন করতেছি, তো চাকার সাথে আমার এই পাওয়ারটা নিয়ে চাকাকে যে দিবে, যে এক্সেল যে শ্যাফটটা দিবে, সেটা আমরা এক্সেল শ্যাফট বলবো। আমরা এই কয় রকমের এক্সেল শ্যাফট হয় সেটা আমরা পরে দেখব। পিছনের রিয়ার এক্সেল, আমরা এর আগে দেখছিলাম রিয়ার এক্সেল, অর্থাৎ পিছনের চাকার সাথে যে শ্যাফটটা সংযুক্ত থাকে সেটা রিয়ার এক্সেল বলবো। আর সামনের চাকার সাথে যদি কোনো শ্যাফট লাগানো থাকে, যে শ্যাফটের মাধ্যমে আমি পাওয়ার শক্তি চাকায় স্থানান্তরিত করতেছি, তাহলে সেটা সামনের এক্সেল বলবো বা ফ্রন্ট এক্সেল বলবো। এই যে এটা দেখা যাচ্ছে না রিয়ার এক্সেল, অর্থাৎ এটা হলো পিছনের দুইটা চাকা। আর এই যে শ্যাফট, এই মাঝখানের শ্যাফট, অর্থাৎ এর উপরে কিন্তু একটা কাভারিং করা থাকে, যেন এই শ্যাফট বিভিন্ন রকমের প্রতিকূলতা বা লুব্রিকেটিং সিস্টেম যেন এর মধ্যে থাকে, পিচ্ছিল কারণ পদার্থ, সেটার কারণে এটার উপরে কাভারিং দেওয়া থাকে। অর্থাৎ একটা হলো শ্যাফট, এর মধ্যে একটা শ্যাফট দেওয়া থাকে। সেই শ্যাফটটা সরাসরি যদি আমি দিই, এটা অনেক প্রতিবন্ধকতা আছে, এটা অনেক জায়গায় দেওয়া হয়, কিন্তু আমরা বড় বড় ভেহিকেলের ক্ষেত্রে আমরা এরকম দেখি। তো এটা হলো রেয়ার এক্সেল, পিছনের যেহেতু চাকা। আর এটা হলো ডিফারেন্সিয়াল। এই যে ডিফারেন্সিয়াল, যে অ্যারেঞ্জমেন্টটা এক চাকা মোড় নেওয়ার সময় বেশি ঘুরবে আর এক চাকা কম ঘুরবে, সেটা হলো ডিফারেন্সিয়াল। তাহলে আমি দেখবো এই যে এটা আবার আমরা 2D আকারে দেখিয়েছি রিয়ার এক্সেল, যেটা সবুজ কালার। এই যে এটা হুইল, রিয়ার হুইল, যেহেতু পিছনের চাকা। আর এখানে ড্রাইভ শ্যাফট অথবা প্রোপেলার শ্যাফট এই পাশ থেকে আসতেছে। প্রোপেলার শ্যাফট অর্থাৎ ইঞ্জিনের পাওয়ারটা প্রোপেলার শ্যাফট অথবা ড্রাইভ শ্যাফট বলে, শ্যাফটের মাধ্যমে এখানে আসতেছে। এই অ্যারেঞ্জমেন্টটা হলো ডিফারেন্সিয়াল। তাহলে আমরা এখানে দেখলাম। এরপরে ডেফিনেশন আমরা দেখব। এই সামনের এক্সেল আমরা বললাম এটি গাড়ির সামনের অংশ অবস্থিত, যার উভয় পাশে সামনের চাকা সংযুক্ত। তাহলে সামনের চাকা সংযুক্ত কীরকম আমরা দেখি, এই দুটো সামনের চাকা আমরা দেখি, এর সাথে এই যে লাল কালারের যে শ্যাপটার সাথে হুইল সংযুক্ত করা থাকে, সেটা হলো ফ্রন্ট এক্সেল। আর আমরা পিছনের এক্সেল যেটা বলছে রিয়ার এক্সেল, পিছনের চাকার সাথে যে শ্যাপটা সংযুক্ত থাকবে, যে শ্যাফটের মাধ্যমে আমি চাকাকে ঘুরাবো, শক্তি পাবে, সেটা হলো আমার এক্সেল। তাহলে ফ্রন্ট এক্সেল অর্থাৎ সামনের চাকার সাথে সংযুক্ত যে শ্যাফটটা, সেটা হলো আমাদের ফ্রন্ট এক্সেল। আর পিছনের চাকার সাথে সংযুক্ত যে শ্যাফট, যেটা পাওয়ার ট্রান্সমিশন করবে, শক্তি দ্বারা চাকাকে ঘুরাবে, সেটা আমরা রিয়ার এক্সেল বলবো। এরপরে আমরা দেখব যে স্টিয়ারিং সিস্টেম। আমরা এটা 3.3 আর্টিকেলে আমরা দেখতেছি, অর্থাৎ 3য় অধ্যায়ের 3 নম্বর পয়েন্ট আমরা দেখতেছি। 3 নম্বর, সেটা স্টিয়ারিং পদ্ধতি। স্টিয়ারিং পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে মোটরযানের চাকার দিক পরিবর্তন করে মোটরযানকে নির্দিষ্ট দিকে পরিচালনা করে। অর্থাৎ আমরা দেখি যে একজন চালক স্টিয়ারিংয়ের দ্বারা মোটরযানের চাকাকে অথবা এর দিক কোন দিকে যাবে সেটা সে নির্দিষ্ট করতেছে, সেটাকে আমরা মোটরযানের স্টিয়ারিং সিস্টেম বলবো, স্টিয়ারিং পদ্ধতি বলবো। তাহলে স্টিয়ারিং পদ্ধতির কাজ কি আমরা খুব সংক্ষেপে দেখি। স্টিয়ারিং পদ্ধতি মোটরযানের চাকাগুলোকে ঘুরিয়ে ডানে বা বামে ঘোরাতে সাহায্য করে। দ্বিতীয়, এই পদ্ধতিতে মোটরযানের স্টিয়ারিং হুইলের ঘূর্ণমান নড়াচড়াকে সামনের চাকার কৌণিক মোড়ে পরিবর্তন করে। অর্থাৎ আমরা দেখি যে স্টিয়ারিং যে হুইল, সেটা কিন্তু একটা চাকার মতো, এই গোলাকার চাকা। এই চাকা যখন ঘুরাচ্ছি, কিন্তু হুইল কিন্তু ডানে বা বামে মোড় নিচ্ছে। অর্থাৎ এই জন্য এখানে বলছে যে স্টিয়ারিংয়ের হুইলের ঘূর্ণমান নড়াচড়াকে, অর্থাৎ রোটেশনাল মোশনটাকে অ্যাঙ্গুলার মোশনে পরিবর্তন করে। এরপরে এই পদ্ধতিতে চালক খুব সহজে কম শক্তি প্রয়োগ করে চাকাদ্বয়কে ঘুরাইতে পারে। স্টিয়ারিং পদ্ধতি কিন্তু চাকা নর্মালি কিন্তু ঘুরাইতে অনেক শক্তির প্রয়োজন। স্টিয়ারিং পদ্ধতির মাধ্যমে অনেক সহজে কম সময়ে কম শক্তি প্রয়োগ করে চালক চাকাদ্বয়কে নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে এটি মোটরযানের দিক সঠিক বা নির্দিষ্টতা বজায় রাখে। এটা হলো স্টিয়ারিং সিস্টেমের কাজ আমি দেখিয়েছি। এরপরে এটি মোটরযানের চাকার ক্ষয় বা ছিঁড়ে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করে। এটা হলো আমাদের স্টিয়ারিং সিস্টেমের পদ্ধতি। আমরা নেক্সট লিসেনে, আমরা মনে করি আমার প্রায় শেষের দিকে চলে আসছি, আমি নেক্সট লিসেনে আমরা 3য় অধ্যায় আমরা শেষ করে দেব। আর 2-3টা আর্টিকেল সম্ভবত আছে। আজকে এতটুকুই। আশা করি সবাই নিরাপদে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে।
এবং সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।